শুভ সন্ধ্যা সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর তারেক্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমাদের আজকের হিসাব বিজ্ঞান প্রশ্ন ব্যাংক সলভের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের ক্লাসটি 26 তারিখ 6:30 শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমাদের আজকে তোমরা জানো যে আমাদের আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, যে আমাদের রিস্টার্ট ব্যাচের যে ওরিয়েন্টেশন ক্লাস, সেজন্য আমার ক্লাসটা নিতে একটু লেট হলো। সেজন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর এখানে আজকে তোমাদের সাথে মেন্টর হিসেবে আমি আছি, আমি মনির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছি। তোমরা যারা লাইভে জয়েন করছো, তোমরা একটু কমেন্ট করো বা শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা লাইভটা দেখতে চায়, ক্লাসটা দেখতে চায়, তাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও। ঠিক আছে, আমরা এই 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। তো আজকের আজকের যে ক্লাসটা, সেটা সম্পূর্ণ আমরা তোমাদের কথা চিন্তা করে সম্পূর্ণ ফ্রিতে আমরা একটা লাইভ ক্লাস নিতেছি। সেখানে আমরা টার্গেট রাখতেছি এইগুলাতে আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটি আছে, কুমিল্লা ইউনিভার্সিটি আছে, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা, সাস, তারপর হলো গুচ্ছ। হ্যাঁ, তোমরা জানো যে একটু আগে আমরা যখন লাইভ করতেছিলাম তখন অনেকেই বলতেছিলাম যে ভাই আমাদের তো গুচ্ছে অনেক নাম্বারের অ্যাকাউন্টিং আসবে, এখন আমরা কিভাবে পড়তে পারি, বা তুমি চিন্তা করো যে চিটাগাং ইউনিভার্সিটি পরীক্ষা খুবই তোমাদের সন্নিকটে। হ্যাঁ, এই মুহূর্তে তোমরা কি করতে পারো বা কিভাবে পড়তে পারো, সেই জন্য আমরা মূলত যে হিসাব বিজ্ঞানের কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে দেখছি যে আসলে কোন জায়গাগুলো থেকে কিভাবে কোশ্চেন আসে, বা আমাদের বিগত সালগুলোর এক্সপিরিয়েন্স থেকেও আমরা কোশ্চেনগুলো সাজাইছি। এখানে আজকে তোমাদের সাথে মোটামুটি আমি 25টার মতো কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 25টা কোশ্চেন আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলো থেকে, বিভিন্ন ভার্সিটি থেকে যেগুলো আসছে সেগুলো নিয়ে মূলত এই 25টা কোশ্চেন আজকে সাজাইছি। আশা করি তোমরা সবাই আজকে ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করবা। আচ্ছা, 1 মিনিট, আমরা পুরো সময় জয়েন করো। 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, সাদিয়া তুমি কমেন্ট করছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। মাহফুজ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হুম, হ্যাঁ, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা আর অপেক্ষা করবো না, অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো এখানে আমরা চলে যাই আমাদের প্রথম কোশ্চেনে। আচ্ছা, তোমরা মনে কোশ্চেনটা দেখতে পাইতেছো যে, দেখো কোশ্চেনটাকে পড়ি আমি। সাপলাকুম নিট চলতি মূলধন, ওদের চলতি মূলধন আছে কত টাকা? 1,80,000 টাকা। ওদের চলতি অনুপাত দেওয়া আছে কত? 3:2 হলে উক্ত কোম্পানির চলতি সম্পত্তির পরিমাণ কত? কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে যে তোমাকে দেওয়া আছে চলতি মূলধন আর চলতি অনুপাত, এবং তোমাকে বের করতে বলছে কি? চলতি সম্পদের পরিমাণ। এখন দেখো তো, 3:2 যদি হয় তাদের অনুপাতটা, তাহলে এই 3 হলো তার চলতি সম্পদের পার্ট, আর এই 2 হলো তার চলতি দায়ের পার্ট। এখন আমার দেওয়া আছে কি? চলতি মূলধন। এখন আমার এই অনুপাতটাকে কি করতে হবে? মূলধনে কনভার্ট করতে হবে। অনুপাত কিভাবে মূলধনে কনভার্ট করবো একটু দেখো। আমরা কি জানি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তাহলে কি আসে? চলতি মূলধন। তাহলে এখানে চলতি অনুপাত দেওয়া আছে কি? 3:2। এখানে আমার চলতি সম্পদ হলো 3, চলতি দায় হলো 2। তাহলে এই যে এখানে দেখো 3 - 2। হ্যাঁ, 3 - 2, এটা আমি কি করলাম? চলতি মূলধনে নিয়ে আসলাম। আবার আমার চলতি মূলধন কত দেওয়া আছে? 1,80,000 টাকা। তোমরা সবসময় মনে রাখবা, যদি তোমাকে চলতি মূলধন দেওয়া থাকে এবং চলতি অনুপাত দেওয়া থাকে, তাহলে অনুপাতটাকে তোমাকে প্রথমে কি করতে হবে? চলতি মূলধনে কনভার্ট করতে হবে, এবং যা বের করতে বলবে ওইটা দিয়ে তোমার গুণ করতে হবে। যেমন দেখো, চলতি সম্পদ বের করতে বলছে, তোমার চলতি সম্পদ এখানে অনুপাত কত দেওয়া আছে? 3। তাহলে তুমি কি করবা? 3 দিয়ে গুণ করবা। এবার তুমি ক্যালকুলেশন করো, 3 - 2 করো, তাহলে 1 থাকে কত? 1 থাকলো নিচে। তার মানে কি এই সংখ্যাটা থাকতেছে, 3 দিয়ে তুমি এটা গুণ করো। 3 18 কত হবে? 54, তাই না? 54। আর তোমার এই যে 4টা শূন্য থাকতেছে, দেখো এবার অপশন দেখো কোথায় আছে। এই যে আনসার হবে কি? কোন নাম্বারটা হবে আনসার? আশা করি বুঝতে পারছো সবাই। আমরা পরের কোশ্চেনে যাই। তোমরা পরের কোশ্চেনটা একটু পড়ো আর চেষ্টা করো কমেন্টে আনসারটা লেখার জন্য। হ্যাঁ, কাজী
নাইমা ইসলাম বলছো যে উত্তর হবে 1,54,000, 5,40,000। হ্যাঁ, কারেক্ট আনসার এ। আরিফিন সূর্য, ধন্যবাদ সবাইকে তোমরা যারা কমেন্ট করছো, তোমাদের উত্তর অনেকেই সঠিক হয়েছে। তোমরা একটু সেকেন্ড এটাতে ফোকাস করো যে অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। তোমরা কমেন্টে জানাও যে আসলে উত্তর কোনটা হবে। আচ্ছা, আমরা এক এক করে অপশন দেখি। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সমস্ত কোশ্চেন আনসার করার ক্ষেত্রে আমরা দেখি যে এই কোনটা আমার সঠিক উত্তর হবে। দেখো এক নম্বরটা দেখো, এক নম্বরটা কি আছে, দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে চলতি দায় পরিশোধ। দেখো তুমি দীর্ঘমেয়াদী ঋণ নিলা, চলতি দায় নিয়ে আসলা। এখন চলতি দায় নিয়ে আসলে এটা কিন্তু তোমার চলতি দায়টা চলতি অনুপাতের একটা পার্ট। তুমি যদি চলতি দায় নিয়ে আসো, তোমার চলতি দায় নিয়ে আসলে কি হবে, তোমার চলতি অনুপাতে কি হবে, একটা চেঞ্জ আসবে। আগে যে চলতি অনুপাতটা ছিল, নতুন করে চলতি দায় নিয়ে আসলে সেই অনুপাতটা কি আসবে, একটা চেঞ্জ আসবে। সুতরাং সুতরাং আমাদের এখানে কি হবে না, যে এই ক নাম্বারটা আমাদের আনসার হবে না। তারপর আসো বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। এই বিবিধ পাওনাদারকে নগদ প্রদান, এটা আমার কি হইতে পারে, একটা আনসার হইতে পারে। নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়, এই স্থায়ী সম্পত্তি আসলে আমার কোনো ধরনের পার্টি না, মানে চলতি অনুপাতে তো আমার কি থাকে, চলতি দায় আর কি থাকে, চলতি মূলধন। তোমাদের অনেকেই কমেন্ট করতেছো যে উত্তর হবে ডি। হ্যাঁ, উত্তর হবে ঘ নাম্বারটা। এক্ষেত্রে দুটো আনসারই কিন্তু সঠিক, তোমাদেরকে জানতে হবে এটা যে খ নাম্বারটাও কিন্তু রাইট আনসার, কারণ এটাও কিন্তু প্রভাব ফেলবে না। কিন্তু আমরা অধিকতর গুরুত্ব বিবেচনা করে আমরা কি করব, এই ঘ নাম্বারটা আনসার নিব। ঠিক আছে, যারা কমেন্ট করছো সবাইকে ধন্যবাদ। সূর্য, নাইমা, দিশা, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তোমরা আজকের যে ক্লাসটা মূলত সেখানে শুধুমাত্র যে প্রশ্ন ব্যাংক সলভ করতে ক্লাসটা নিতে আসছি, ব্যাপারটা এরকম না। তোমাদের সাথে আমি ডিসকাস করতে আসছি যে তোমার যে সামনে যে আমরা তোমাদেরকে কি কি ক্লাস নিতে পারি, সেগুলো তুমি আমাকে কমেন্টে জানাও যে ভাই পরবর্তী ক্লাসগুলোতে এই টপিকগুলো রাখেন, হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে ক্লাস নিয়েন। হ্যাঁ, সেগুলো আমি চেষ্টা করবো তোমাদের ওই টপিকগুলো কভার করার জন্য। এবং তোমাদের কার কোন পার্টগুলোতে সমস্যা আছে, কোন কোন টপিকের সমস্যা, সেগুলো জানাবা। হুম, তোমরা দ্রুত কমেন্ট করো আর কি। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, যদি জনাব লিমনের ব্যবসায়ে প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000 টাকা, সমাপনী মূলধনের পরিমাণ 1,30,000 টাকা, নিট ক্ষতির পরিমাণ এত টাকা, উত্তোলনের পরিমাণ দেওয়া আছে, তাহলে অতিরিক্ত মূলধন কত টাকা প্রদান করেছেন সেটা হলো জানতে হবে। তোমরা যারা লাইভে আসো সবাই একটু কমেন্ট করো যে এটার আনসার কি হবে। এটা খুবই সহজ একটা কোশ্চেন, লাভ ক্ষতি থেকে তোমাদেরকে কোশ্চেনটা দিছে, জাস্ট আনসার কমেন্ট করো যে কোনটা আনসার হবে। অনেকে আনসার করছো ডি। আচ্ছা, আমরা দেখি এটা কি হবে। আমাদের চাইছে কি দেখো তো, অতিরিক্ত মূলধনটা আমাদেরকে বের করতে হবে। এবার অতিরিক্ত মূলধন যদি আমাকে বের করতে হয়, অতিরিক্ত মূলধন বের করবো, ঠিক আছে। এবার অতিরিক্ত মূলধন বের করতে আমার কি করতে হবে, এই যে সমাপনী মূলধন, এই সমাপনী মূলধন আর হচ্ছে কি নিট ক্ষতি, এই উত্তোলন, এগুলা থেকে আমার মাইনাস করতে হবে কি প্রারম্ভিক মূলধন। কি কি বললাম দেখো, তোমার সমাপনী মূলধন এখানে কত দেওয়া আছে, 1,30,000 টাকা। 1,30,000 টাকা, নিট ক্ষতি দেওয়া আছে কত, 40,000 টাকা, উত্তোলন কত দেওয়া আছে 50,000 টাকা। এই সবগুলা থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধনটা মাইনাস করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, আনসারটা আমরা পেয়ে যাব। দেখো তো কত আনসার হয়। বাহ, তোমরা তো ভালোই পারতেছো। তোমরা অনেকেই কমেন্ট করছো যে উত্তর হবে কত, 1,50,000 টাকা। হ্যাঁ, তোমরা ঠিক আনসার করছো, এটা হবে আনসার। ঠিক আছে। হ্যাঁ, তোমরা যদি এটা আমি তোমাদের বলতেছি, অনেকেই তোমাদের মধ্যে অনেকেই পারতেছো, আবার অনেকেই দেখা যাচ্ছে টপিকটা বুঝতে পারতেছো না। যদি তোমরা না বুঝে থাকো কেউ আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো আনসারটা। ঠিক আছে, আর যদি তোমাদের সমস্যা না থাকে তাহলে পরের কোশ্চেনে চলে যাবো। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করবা, আমরা পরের কোশ্চেনে যাই।
আচ্ছা, শুরুতে বলছি তোমাদেরকে যে এখানে আসলে তোমাদেরকে এখন লাস্ট মুহূর্তে আইসা অনেক কিছু পড়াই ফেলবে, ব্যাপারটা এরকম না। তোমাদেরকে জাস্ট একটা ফাইনাল টাচ দেওয়ার জন্য, তোমাদেরকে টাচে রাখার জন্য আমি আমার মতো করে একটা অ্যানালিসিস করে কতগুলো কোশ্চেন সাজায় নিয়ে আসছি। হ্যাঁ, এই টপিকগুলো অলরেডি তোমরা পড়ছো। হ্যাঁ, তো তোমরা জাস্ট একটু ক্লাসটা একটু দেখো। দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো। একটি কোম্পানির একটি নির্দিষ্ট হিসাব বছরে নিট বিক্রয় 1,75,000 টাকা, নিট আয় 95,000 টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনীদের যথাক্রমে 3 লাখ এবং 4 লাখ টাকা হলে কোম্পানির সম্পত্তি আবর্তন অনুপাত কত? সবাই তো বুঝতে পারছো যে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে। তোমরা একটু কমেন্ট করো যে এটা আসলে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা করা হয়েছে। এখানে চ্যাপ্টার গুলো জানতে হবে। যে আমি তোমাদেরকে আগে বলছিলাম কি, যে এখানে আমরা কি করছি, যে মোটামুটি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে সবগুলো অধ্যায়কে এক করে আমরা কি করছি, এই কোশ্চেনটা করছি। তো তোমরা যে সমস্ত টপিক গুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে কি আমরা এই কোশ্চেনটা আজকে সাজাইছি। তো তোমরা এই টপিক গুলোর নামগুলো তোমাদের জানা ইম্পর্টেন্ট আছে, শুধু ম্যাথ পারলে হবে না, কোন টপিক গুলো থেকে কোশ্চেন গুলো আসতে আছে সেটাও জানতে হবে। দেখো এখানে আমার বের করতে বলছে কি, সম্পত্তির আবর্তন অনুপাত। এখন এই সম্পত্তির আবর্তন অনুপাতটা এটা করছিল কি আমাদের আর্থিক মূল্য বিশ্লেষণের পাঠ থেকে। এই আর্থিক মূল্য বিশ্লেষণের পাঠ থেকে আমাদেরকে সূত্রটা জানতে হবে। আনসারটা করতে হলে আমাদের কি জানতে হবে, সূত্র জানতে হবে। কি সূত্র? সম্পত্তির আবর্তন অনুপাত। এটা কিভাবে করবা? তোমরা অলরেডি সূত্র জানো অনেকেই, নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। হ্যাঁ, অনেকে আনসার করতেছো। হ্যাঁ, একজন বলছো যে অনুপাত। হ্যাঁ ঠিক বলছো, অনুপাত না, আর্থিক গড় বিশ্লেষণ বলবো আর কি, তাহলে সুন্দর হয় আর কি ব্যাপারটা। বাকিরাও কমেন্ট করো, আর সঠিক উত্তরটা কি হবে সেটা একটু জানাও কমেন্টে। আচ্ছা, এখানে দেখো নিট বিক্রয় কত দেওয়া আছে। নিট বিক্রয় দেওয়া আছে কত তোমার, 1,75,000 টাকা। 1,75,000 টাকা। এবার সরি সরি, আমি খুবই দুঃখিত, আমি এখানে গড় মজুদ লিখছি, এখানে হবে কি গড় সম্পত্তি। খুবই দুঃখিত। গড় সম্পত্তি। গড় সম্পত্তি। কারণ গড় সম্পত্তি কিভাবে বের করে, আমার যে প্রারম্ভিক আছে আর সমাপনী আছে সেটার এভারেজ করলে আমি কি পেয়ে যাবো, গড় পেয়ে যাবো। একদম সি হবে। আচ্ছা দেখি আমরা কি আসে উত্তরটা। আমার এখানে দেখো 3 লাখ 4 লাখ, এই দুটা মিলাই কত হয়, 7 লাখ। এটার এভারেজ করলে কত হয়, 3,50,000 টাকা। এবার দেখো কত হবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস দিশা, তুমি দেখছো যে 2বার বা সি হবে। তোমার হয়তো বা ক্যালকুলেশনে ভুল হয়েছে, তোমরা ক্যালকুলেশনটা একটু আবার দেখো। দেখো এটা যদি আমি একটু কাটাকাটি করি, 1,75,000 এবং 3,50,000 সাথে এটা ডাবল কি, এটা না 1,75,000 ডাবল তো হলো গিয়ে কি 3,50,000 টাকা। তাহলে আমার এখানে কত, 2, এখানে হলো 1। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমার কি, বা কাটাকাটি না, এটা মানে কি আমার 0.5। তাহলে আনসার কোথায় আছে, 0.5। এই যে এখানে হবে 0.5। যে কমেন্ট করছিলা যে সি হবে, সে আশা করি বুঝতে পারছো কিভাবে ব্যাপারটা হয়েছে। তারপর যদি না বুঝো তাহলে কমেন্টে জানাও যে ভাইয়া এখনো বুঝি নাই। যে জাস্ট এই ক্যালকুলেশন, তোমার হয়তো বা ক্যালকুলেশন একটু ঝামেলা ছিল, আশা করি তোমার ক্যালকুলেশন ঠিক হয়ে গেছে। যদি তাও ঠিক না হয় একটু কমেন্টে জানাবা। আবার আমি চেষ্টা করবো যে আবার তোমাদের বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, যাই হোক, আর তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে সেটাও একটু জানাবা। ভাইয়েরও তো একটু মোটিভেশন দরকার আছে, যেহেতু তোমরা ধরো নর্মালি কি হইতো যে আমরা ক্লাস নিলে স্টুডেন্টরা সামনে দাঁড়ায় থাকতো, তখন আমরা বুঝতাম যে স্টুডেন্টদের চেহারা করে দেখে বুঝতাম যে আসলে বুঝতেছে নাকি বুঝতেছে না। এখন যেহেতু পুরাটাই অনলাইন হইতেছে, তোমরা লাইভে আমাকে দেখতেছো, আমার তো আসলে তোমাদের এক্সপ্রেশন দেখার আমার কোনো ওয়ে নাই, বা তোমরা কি বলতেছো বা কি ফিল করতেছো সেটা আমার বোঝার কোনো ওয়ে নাই। তোমরা জাস্ট একটু কমেন্টে জানাও। আচ্ছা, বলছো যে সূত্র প্রবলেম হয়েছে, সূত্র ঠিক করে নেবে আশা করি। এই যে বলে দিছি যে অনুপাতের পার্ট থেকে এটা আসছে, অনুপাতের পার্টটা বের করে যে যে সূত্রগুলো আছে সেগুলো একটু আবার রিভাইজ করে নিবা। কারণ এই পার্টটা থেকে কিন্তু অনেক কোশ্চেন করি, মোটামুটি অনেক কোশ্চেনে আসে এই পার্টটা থেকে, একটা বা দুইটা কোশ্চেন তোমরা কমন পাবা এই পার্টটা থেকে, সুতরাং সূত্র ভুল করা যাবে না। আচ্ছা, এবার এটা দেখো 5 নম্বরটা, রেওয়া মিলে সাপ্লাই খরচ। রেওয়া মিলে সাপ্লাই খরচ দেখানো হয়েছে কত,
500 টাকা, 1500 টাকা কি আছে অব্যবহৃত সাপ্লাইস হাতে থাকে, তবে সমন্বয় দাখিলা কি হবে? তোমরা সবাই জানো যে সমন্বয় দাখিলা কি এডমিশন টেস্টের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই সমন্বয় দাখিলা থেকে ঢাকা ভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি কি সমন্বয় দাখিলা থেকে একটা হলেও কোশ্চেন করার চেষ্টা করে। ম্যাক্সিমাম টাইমে কি সমন্বয় দাখিলা থেকে কোশ্চেনটা হয়। তো এই সমন্বয় দাখিলা সম্পর্কে কি তোমরা একটু ভালোভাবে অবগত থাকবা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এটা উত্তর কি হবে, তোমরা উত্তরটা একটু জানাও। এটার উত্তর কি হতে পারে, সমন্বয় দাখিলা কি হইতে পারে, সমন্বয় দাখিলা কি হইতে পারে সেটা কমেন্টে তোমরা একটু জানাও, তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আমরা দেখি, তোমরা যদি সাপ্লাইসের পার্ট যদি থাকে, যদি তোমার প্রশ্নের মধ্যে সাপ্লাইস থাকে, ভাইয়ের হাতের লাগা খুবই খারাপ, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কি। হ্যাঁ, যদি সাপ্লাইস থাকে তোমার প্রশ্নের মধ্যে, তুমি দেখবা কি রেওয়া মিলে কি সাপ্লাইস খরচ দেওয়া আছে নাকি হলো গিয়া অবিবরিত সাপ্লাইস দেওয়া আছে। সাপ্লাইস খরচ দেওয়া থাকলে এক দাবিতে হবে, এক দাখিলা হবে, আবার সাপ্লাইস অবিবরিত সাপ্লাইস দেওয়া থাকলে কি দাখিলাটা অন্যরকম হবে। তো আমাদের এখানে দেওয়া আছে কি সাপ্লাইস খরচ হিসাব দেওয়া আছে। হ্যাঁ, সাপ্লাইস খরচ দেওয়া কত 3500 টাকা, আমার অবিবরিত রয়ে গেছে কত 1500 টাকা। এটার সমন্বয় দাখিলাটা কি হবে, এই ক্ষেত্রে আমার সমন্বয় দাখিলা হবে কি যে এটা আমার আনসার হবে ক নাম্বারটা, যে সাপ্লাইস হিসাব ডেবিট 1500, সাপ্লাইস খরচ হিসাব কত ক্রেডিট 1500 টাকা। এবার দেখো আমরা বাকি অপশনগুলো দেখি, সাপ্লাইস হিসাব ডেবিট 3500, সাপ্লাইস খরচ 3500, এখানে তো টোটাল খরচ ছিল এখানে কত 3500 টাকা, তাহলে এখানে তো আমার এই দাখিলা যদি আমরা দিই তাহলে অবহিত আমার কত ছিল মাত্র 1500 টাকা ছিল। আমার তো এই দাখিলাটা চাইছে, এখানে তোমার 1500 টাকা ইউজ করলে কি আমার দাখিলাটা ভুল হবে। দেখো এই দাখিলা কিন্তু সেম, কিন্তু টাকার এমনটা কি ঝামেলা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবা। হ্যাঁ, অনেকেই আনসার করছো এ নাম্বারটা, হ্যাঁ সঠিক আনসার করছো। এবার দেখো এই যে দেখো 2000 কখন হবে, 2000 হবে তখনই যখন আমার রেওয়া মিলে অবিবরিত সাপ্লাইসটা দেওয়া থাকবে। সেক্ষেত্রে তাদের একটু ঘুরাই হবে, উল্টায় হবে আর কি, যে আমার খরচটা উপরে যাবে, সাপ্লাইসটা কি আসবে নিচে আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যারা হলো গিয়া 1 নাম্বার আনসার করছো তাদের সবার আনসার হয়েছে, আর যাদেরটা হয় নাই, যদি বুঝতে সমস্যা হয় যে কেন হয় নাই সেটাও বলো, যে ভাই আমি এইভাবে করছিলাম আমারটা কেন হয় নাই, সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো। কমেন্টে বলো যে আসলে তোমরা কি চিন্তা করছিলা ফার্স্টে এই কোশ্চেনটা দেখে, তোমাদের মাথার মধ্যে দাখিলা কি আসছিল সেটা আমাকে জানাও। আচ্ছা, তোমাদের তারেক স্যার কমেন্ট করছে যে ভাই স্যার আপনাকে আমার অনেক ভালো লাগে। তারেক স্যারকে বলবো তারেক স্যার আপনি একটু ডাক্তার দেখান, আপনার মনে হয় সমস্যা আছে। ঠিক আছে, যাই হোক আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা একটু দেখো, এবং তোমরা যারা যারা আনসার পারবা কমেন্টে আমাকে আনসারটা জানাবা। কোশ্চেন দেখার পরে যারা আনসারটা পারবা তারা হলো আমাকে আনসারটা জানাই দাও, আর আমি তারপর ডিসকাস করবো। দেখো এখানে কি দেওয়া আছে, আরেকটু বললো যে আমার কথা কি অনেক বেশি স্পিডে হয়ে যাচ্ছে কিনা, বা আর একটু স্লো বলতে হবে কিনা, এগুলো একটু বলবা। ঠিক আছে, টেকনিক্যাল ব্যাপার তো, আসলে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বেশি খেয়াল করতে পারি না, যেহেতু নিজের কথা নিজে শুনতেছি না। তোমরা শুনতেছো, তোমরা একটু রিভিউ দিবা এই বোর্ড টোড দেখতেছো কিনা, বা সবকিছু ক্লিয়ার ঠিকঠাক আছে কিনা। দেখো একটি স্থায়ী সরঞ্জামের ক্রয় মূল্য কত দেওয়া আছে, 30,000 টাকা দেওয়া আছে। পঞ্জীভূত অবচয়ের পরিমাণ দেওয়া আছে 15,000 টাকা। যদি সরঞ্জামটা 20,000 টাকায় বিক্রয় করা হয় তবে লাভ বা ক্ষতির পরিমাণ কত টাকা হবে, লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন এখানে লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হলে তোমাকে হলো দুইটা ব্যাপার জানতে হবে। সেটা হলো তোমার এখানে প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে যে তোমার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য যেটা অলরেডি তোমাকে প্রশ্নের মধ্যে কি আছে দেওয়া আছে, বিক্রয় মূল্য কত টাকা। ঠিক আছে, আরেকটা ব্যাপার তোমার লাগবে, সেটা হলো গিয়া তোমার বই মূল্য, তোমার বই মূল্য। এখন এই বই মূল্যটা কিভাবে বের করবো, বিক্রয় মূল্য তোমার ডিরেক্ট দেওয়া আছে এখানে, বই মূল্যটা আমাকে বের করে নিতে হবে। বই মূল্যটা বের করতে হবে কিভাবে, তুমি যে মেশিনটা কিনছিলা, তোমার যে ক্রয় মূল্য, তোমার মেশিনের যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য থেকে তুমি পুঞ্জীবিত অবচয় যদি মাইনাস করো তাহলে যেটা পাবা সেটাকে কি বলে বই মূল্য। তোমার পুঞ্জীবিত অবচয়টা কি করতে হবে
মাইনাস করতে হবে পুঞ্জীভূত অবচয়। এবার দেখো তোমার ক্রয় মূল্য দেওয়া ছিল কত, 30,000 টাকা, পুঞ্জীভূত অবচয় ছিল কত, 15,000 টাকা, তাহলে তোমার বই মূল্য দাঁড়ায় কত, 15,000। তাহলে এবার এখানে আসো, লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। সূত্র রাখি লাভ বা ক্ষতি নির্ণয়ের, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে 20,000 টাকা, আর বই মূল্য দেওয়া আছে কত, তোমরা বের করছো এখানে কত, 15,000 টাকা। তাহলে লাভ হইতেছে কত, 5,000 টাকা। যারা ডি নাম্বারটা আনসার করছো বা ঘ নাম্বারটা আনসার করছো তাদের আনসার হয়েছে, আর যাদের হয় নাই তারা এই ব্যাপারটা একটু দেখো যে আসলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছিলে কিনা, বা তোমাদের যে সমস্যা থাকলে এখানে ঠিক করে নাও। হ্যাঁ, এবং যারা এখনো বুঝো নাই তারা একটু কমেন্ট করো যে ভাই বুঝি নেই। যারা ঘ নাম্বার কোশ্চেন করছো আনসার করছো তাদের সবারটাই হয়েছে। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা একটু দেখো, তারেক্স একাডেমি চলতি মূলধন রয়েছে 31,500 টাকা। ঠিক আছে, চলতি মূলধন আছে 31,500 টাকা। চলতি অনুপাত দেওয়া আছে কত, 5:2। এবার বের করতে বলছে কি, চলতি দায়। তোমাদেরকে আমি কিন্তু ক্লাসের শুরুতেই এরকম একটা ম্যাথ কি করছি, সলভ করছি, কিন্তু তোমাদেরকে ওই ম্যাথটা সলভ করার সময় তোমাদেরকে যে কথাগুলো বলছিলাম সেগুলো একটু রিকল করার চেষ্টা করো। যারা ওই সময় ক্লাসে ছিল তারা আশা করি এই আনসারটা পারবা। তোমরা যারা ক্লাসে ছিল ওই আনসারটা করার চেষ্টা করো, যারা ছিল না যারা পারো তারা এই আনসারটা দাও। খুবই ইজি একটা পার্ট। আমি আবার একটু তোমাদেরকে রিপিট করি যে কি বলছিলাম। এটা চলতি মূলধন এবং চলতি অনুপাত দেওয়া থাকলে তোমরা অনুপাতটাকে কি করবা, চলতি মূলধনে কনভার্ট করবা। অনুপাতটাকে কি করবা, চলতি মূলধনে কনভার্ট করে নিবা। যেমন এখানে দেওয়া আছে কি, চলতি মূলধন কত আছে, 31,500, 31,500। আর এই চলতি অনুপাতটাকে আমরা কি করব, চলতি মূলধনে কনভার্ট করে নিব। চলতি মূলধন কিভাবে বের করে, চলতি মূলধন বের করতে হলে আমার কি করতে হবে, চলতি সম্পদ, মানে এটা তো সম্পদের অনুপাত, মানে 5 হলো চলতি সম্পদ আর 2 হলো কি চলতি দায়। তাহলে আমরা এখানে কি করব, চলতি সম্পদ থেকে যদি আমরা চলতি দায়টা মাইনাস করে দিই তাহলে আমার কি চলে আসবে, চলতি মূলধন। তোমরা সবাই সূত্র এটা জানো যে চলতি মূলধন কিভাবে বের করে। তো এই জন্য আমি কি করলাম, যে আগে বলছি যে অনুপাতটাকে চলতি মূলধনে কনভার্ট করতে হবে। কিভাবে করব, অনুপাতের চলতি সম্পদের পার্ট থেকে চলতি দায়ের পার্টটা কি করবো, মাইনাস করে দিব। তাহলে আমার কি চলে আসবে, আমার চলতি মূলধনে চলে আসবে এটা। এবং ইম্পর্টেন্ট পার্ট যেটা আগে যে অঙ্কটা আমরা সলভ করছিলাম সেখানে আমার চাইছিল কি, চলতি সম্পদ, এজন্য চলতি সম্পদের পার্ট দিয়ে আমরা গুণ করছিলাম। হ্যাঁ, এবার দেখো কি চাইছে, চলতি দায়ের পার্ট চাইছে। এবার তাহলে কি করতে হবে, চলতি দায়ের পোর্শনটা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এই যে তুমি চলতি দায়ের পোর্শনটা দিয়ে কি করবা, গুণ করবা। এবার একটু ক্যালকুলেশন করো, এখানে তাহলে কত থাকে, 5 - 2 3। এই 3 দিয়ে তুমি এটাকে কাটাকাটি করলে কত হবে, আচ্ছা 10,500। তাহলে কত রইলো, 10,500। 10,500 ইন্টু 2 কত হবে তাহলে আনসার, হ্যাঁ 21,000। তোমরা এখানে যারা ঘর নাম্বারটা আনসার করছো তাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, অনেকে আনসার করছো ডি নাম্বার, বাহ, তোমরা তো সবাই ভালো পারতেছো। বাকি যারা লাইভে আসো রেসপন্স করতেছো না, তোমরা একটু দ্রুত রেসপন্স করো। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে, মানে লাইভে আসলে তুমি রেসপন্স করতেছো, কে কি ভাবলো না ভাবলো এটা ম্যাটার করে না। তুমি এটা তোমার লাইভ তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করার মানে কি, তোমার নিজের একটা প্র্যাকটিস হলো, তোমার এটা ইটস লাইক এক্সাম হয়ে গেল তোমার জন্য। তুমি প্রশ্নটা দেখতেছো, দেখে তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করে আনসার বসাইতেছো। তারপরে আমি তোমার সাথে ডিসকাস করতেছি। প্রথমত তুমি তোমার তোমার নিজের যাচাই করলা, এবং তোমার যদি যাচাই করে তুমি যদি নিজের কোনো ভুল থাকে সেটা তুমি কারেকশনের সুযোগ পাইতেছো। তো হেলাফেলা করবা না, নিজের জন্য হলেও এই কাজটা করো। হ্যাঁ, ফার্স্টেই নিজের জন্য আনসারটা রেডি করো। হ্যাঁ, আনসারটা রেডি করে কমেন্ট করো। তারপর হলো কি করবা, আমার সাথে মিলাই নিবা যে তোমার আনসারটা ঠিক হয়েছে কিনা। আর কেন হয়েছে না, যখন আমি এক্সপ্লেন করবো, না বুঝলে কমেন্ট করবা যে ভাইয়া বুঝি নেই, বা এই পার্টটা বুঝি নেই। ঠিক আছে, তাহলে আমরা পরের পার্টে যাই। হ্যাঁ, এবার এই পার্টটা দেখো, অনুপার্জিত আয়ের সমন্বয় জাবেদা না দেওয়া হলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে। এই টাইপ কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষা হলে থাকবে।
ঠিক আছে, পরীক্ষার হলগুলোতে আমরা যখন দেখি যে প্রিভিয়াস কোশ্চেন যখন দেখতে যাই, তখন এই কোশ্চেন গুলো থাকে যে অনুপার্জিত আয়ের সমন্বয় না দেওয়া হলে কি ধরনের প্রভাব ফেলবে। এবার এটার আগে আমার কি করতে হবে, অনুপার্জিত আয়ের সমন্বয় আমাকে জানতে হবে, অনুপার্জিত আয়ের সমন্বয় জানতে হবে। যেমন সমন্বয় কি, তোমরা যারা আনসারটা পারো তারা কমেন্ট করো, আর আমি এটা এক্সপ্লেন করতেছি। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় হবে ডেবিট, আর তোমার যে সংশ্লিষ্ট আয় থাকবে সংশ্লিষ্ট আয় হবে ক্রেডিট। আচ্ছা, যদি এটা কি করি, আমি সমন্বয় করি, তাহলে সমন্বয় যদি করি, তাহলে এই অনুপার্জিত আয় মানে হলো গিয়ে আমার যে দায়ের যে পার্টটা, দায়ের পার্টটা আমি ডেবিট করতেছি, মানে কি এই দায়ের পার্টটাকে আমি হ্রাস করতেছি বা কমাচ্ছি, আর আয়ের পার্টটাকে আমি ক্রেডিট করতেছি, মানে কি আমার যে মালিকানা সত্ত্ব আছে বা বলো, সেটা কি করতেছি, আমি বৃদ্ধি করতেছি। এখন সিম্পল ব্যাপার, যদি আমি সমন্বয়টা না করি, তাহলে এই যে আমি হ্রাস করতাম সেই হ্রাসটা করতেছি না, এই যে বৃদ্ধি করতাম সেই বৃদ্ধিটা আমি কি করতেছি না, তাহলে কি হবে, দায় আমি কি করে ফেলবো, দায়ের আমি বেশি দেখাবো, আর মালিকানা সত্ত্ব আমি কি করবো, কম দেখাবো। তাহলে আনসার কি হবে, না, তোমরা যারা আনসার করছো যে দায় কম আয় বেশি, তাদের আনসারটা ভুল হয়েছে। তোমরা আনসার হবে কি ঘ, কারণ আয় তো এখানে ম্যাটার না, আয় কার পার্ট, আয় হচ্ছে মালিকানা সত্ত্বের পার্ট। সুতরাং আনসার হবে কি ডি নাম্বারটা। যারা ডি নাম্বার আনসার করছো তাদের আনসারটা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা পরে কোশ্চেনে যাই। যদি তাও কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, নিম্নের কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? খুবই বেশি একটা কোশ্চেন, এগুলা ক্লাস 9-10 পারার কথা তোমাদের। হ্যাঁ, তাও এটা আনসার একটু দেখো, এই আনসারটা তোমরাই বলো, এটা আনসার কত হবে, কি হবে, যে নিম্নের কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? দেখো, সরঞ্জাম, এটা তো মালিকানা সত্ত্বের পার্ট না। বকেয়া বেতন পরিশোধ, এটাও আমার এতে সমীকরণে আমার মালিকানা সত্ত্বের পার্টে আসে না। নগদে পণ্য বিক্রয় আমার মালিকানা সত্ত্বকে বাড়ায়, হ্রাস করে না। তাহলে রইল কোনটা আনসার, ক নাম্বারটা, দ্বারে সেবা ক্রয়, ক্রয় করলে আমার কি হয়, মালিকানা সত্ত্বটা হ্রাস পায়। তোমরা যারা এই গ নাম্বারটা আনসার করছো তাদেরটা হয়েছে। হ্যাঁ, আর বাকি যারা কমেন্ট করতেছো তারা একটু দ্রুত কমেন্ট করবা। পরের কোশ্চেনে গেলাম আমরা। এই দেখো, একটু আগে যে কোশ্চেনটা আমরা সলভ করলাম, সমন্বয় দেখিলা না দিলে কি হবে, আবারও কি সেম টাইপ একটা প্রশ্ন চলে আসছে। কারণ এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই কোশ্চেনটা থাকে, এই জন্য আমরা দুইবার দিচ্ছি এই কোশ্চেনটা। ঠিক আছে, পরিশোধিত ব্যয়ের সমন্বয় দেখিলা না হলে হিসাব সমীকরণের ওপর কি প্রভাব পড়বে? সেম কথা, তোমার আগে কি করতে হবে, সমন্বয় দাখিলাটা তোমার মারতে যাবে বা সমন্বয় যাবে দ্বারা তোমার আগে পড়ে নিতে হবে। সমন্বয় যাবে কি হবে, পরিশোধিত ব্যয়ের তোমার যে ব্যয় থাকবে, তোমার যে সংশ্লিষ্ট যে ব্যয় থাকবে সেটা তুমি কি করবা, ডেবিট করবা। ধরো পরিশোধিত ব্যয়ের কথা বললাম, পরিশোধিত ব্যয় সেটা সমন্বয় যাবে করলে হবে কি ডেবিট। আর যেহেতু আমরা এটা দেই নাই, তার মানে কি আমার বকেয়া রয়ে গেল। হ্যাঁ, বকেয়া যে ব্যয়টা থাকবে সেটা হবে কি ক্রেডিট। দেখো তো, পরিশোধিত ব্যয়, ব্যয় কার পার্ট, মালিকানা সত্ত্বের, এইটা কি হবে আমার, তাহলে হ্রাস হইতো যদি আমি দাখিলা দিতাম। আর বকেয়ার কারণে আমার কি হইতো, এলটা কি হইতো, বৃদ্ধি হইতো। এখন যেহেতু আমি সমন্বয় যাবে দ্বারা করি নাই, তাহলে এল যেখানে বাড়ার কথা সেখানে আমি কি করতেছি, দায় কমাইতেছি। দায় কম আছে কোথায়, দায় কম, দায় কি হবে কম, আর মালিকানা সত্ত্ব কি হবে বেশি। দেখি দায় কম মালিকানা সত্ত্ব কোথায় আছে, যে দায় কম মালিকানা সত্ত্ব বেশি দেখানো হয় এখানে। তাহলে আনসার কোনটা হবে, ঘ নাম্বারটা। তোমরা 10 নম্বরটা যারা ঘ নাম্বারটা আনসার করছো তাদের আনসার হয়েছে, তাদের হয় নাই তারা এই জাবেদারা দেখে কারেকশন করে নিবা। তাও যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। পরে কোশ্চেন আসো। আচ্ছা, এটা হলো আমাদের নীতি থেকে একটা কোশ্চেন আসছে, আমরা সবাই নীতি পড়ে আসছি, যে দায় সমূহকে চলতি ও স্থায়ী শ্রেণী বিভাগে বিভক্ত করা হয় কোন নীতি বা ধারণার কারণে। দেখো, কোন নীতি বা ধারণার কারণে আমরা একটা একটা নীতি ব্যাখ্যা করে দিই, কারণ নীতিগুলা এখানে 4টা নীতি আমি মোটামুটি তোমাদেরকে বুঝাই দিতেছি, যাতে ভবিষ্যতের এখান থেকে কোশ্চেন আসতে তোমরা যাতে পারো।
হিসাবকাল ধারণা কি? হিসাবকাল ধারণা হলো তোমার যে একটা প্রতিষ্ঠান আছে, তুমি যে একটা প্রতিষ্ঠান স্টার্ট করলা, এই প্রতিষ্ঠানটা কতদিন চলবে, তোমার আনুমানিক আয়ুষ্কাল কত, কতদিনে টার্গেট দিচ্ছ তুমি ব্যবসা প্রতিষ্ঠানটাকে, সেইটা হলো তোমার হিসাবকাল ধারণা। ঠিক আছে। আবার দেখো ক্রয় মূল্য নীতি কি? ক্রয় মূল্য নীতি হলো গিয়া, ধরো তুমি আজকে একটা ফ্ল্যাট কিনলা, তুমি আজকে একটা ফ্ল্যাট কিনলা 20 লাখ টাকা দিয়া, 1 বছর পরে ফ্ল্যাটটার দাম কত হবে? 1 কোটি টাকা হইতে পারে, কিন্তু ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য হবে কিন্তু 20 লাখ টাকাই। তোমার 1 কোটি টাকা হোক 20 কোটি টাকা হোক সেটা কিন্তু হবে না। মানে আজকে তুমি জিনিসটা 9 টাকা দিয়ে ক্রয় করতেছো, সেটা হবে তোমার কি ঐতিহাসিক ব্যয়, সেইবারে তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। এটা যে নীতি বইলা দিছে, সেই নীতিটা হলো কি? ক্রয় মূল্য নীতি। ক্লিয়ার? মিলকরণ নীতি কি? মিলকরণ নীতি হলো গিয়া, তুমি অন্য কোনো বছরের ব্যয় আর এই বছরের আয় তুমি কি করতে পারবে না, একসাথে করতে পারবে না। যে বছরের আয় সেই বছরের ব্যয় নিয়ে তোমার কি করতে হবে? হিসাবটা করতে হবে। আচ্ছা, এটা গেল। আর চলমান যে প্রতিষ্ঠান অনুমান ধারণা, সেটা হলো কি করে? চলতি দায় বলো, স্থায়ী সম্পত্তি বলো, বা মূলধন জাতীয় আয় বলো, মুনাফা জাতীয় আয় ব্যয় বলো, এই সবগুলারে শ্রেণীভুক্ত করা হয় কিসের মাধ্যমে? চলমান প্রতিষ্ঠান অনুমানের মাধ্যমে। সুতরাং আনসার কোনটা হবে? এই যে খ নাম্বারটা হবে কি আনসার। আনসার ঠিক আছে। তোমরা যারা 2 নাম্বারটা আনসার বলছো তাদেরটা হয়েছে। কমেন্টের সংখ্যা একটু কম হচ্ছে, তোমরা যারা লাইভ ক্লাসটা দেখতেছো তোমরা সবাই চেষ্টা করো আনসারটা দেওয়ার, এটা তোমাদের জন্য ভালো হবে। আমরা পরের কোশ্চেনে যাই। এটা বলছে কি, বিক্রয় বইতে যা লিপিবদ্ধ হয়, বলো তোমরাই বলো যে বিক্রয় বইতে আমরা কি লিপিবদ্ধ করি? বিক্রয় বইতে কি আমরা নগদে বিক্রয় আনি, সকল বিক্রয় বা বিক্রয় ফেরতকে আমরা নিয়ে আসি? না, আমরা যে আমাদের যে ক্রয় বই থাকে বা বিক্রয় বই থাকে, ক্রয় বই আমরা কিনি শুধুমাত্র দাঁড়ি ক্রয়, আর বিক্রয় বইতে আমরা কিনি শুধুমাত্র বাকিতে বিক্রয়। সুতরাং 12 নম্বর কোশ্চেন আনসার কি হবে? খ নাম্বারটা হবে কি আনসার। যারা ক নাম্বারটা আনসার বলছো তাদেরটা হয়েছে। এবার সব পরে কোশ্চেনে যাই। হ্যাঁ, 12 যারা বি নাম্বার বলছো তাদেরটা হয়েছে। এবার এটা দেখো, 13 নম্বর কোশ্চেনে আসো তোমরা সবাই, কোশ্চেনটা একটু পড়ো। সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, মৌলিক হিসাব সমীকরণে লেনদেনটির প্রভাব। মৌলিক হিসাব সমীকরণে লেনদেনের কি হবে, কি প্রভাব হবে সেটা আমরা দেখবো। আমরা তো সবাই জানি মৌলিক হিসাব সমীকরণটা কি, ইকুয়াল টু এল প্লাস ওই। ওকে, দেখো তো, তুমি যদি সেবা প্রদান করো কিন্তু টাকা না পাও, তাহলে তোমার তোমার কি হবে বলতো? সেবা প্রদান করলা কিন্তু টাকা পাবো, তোমার কি প্রাপ্য হিসাব বাড়বে? প্রাপ্য হিসাব কিসের পার্ট মৌলিক সমীকরণে বলতো? এর পার্ট। তাহলে আমার এ কি হবে? বৃদ্ধি হবে। আচ্ছা, আর কি হবে বলতো? তুমি যেহেতু সেবা প্রদান করছো, সেটা তোমার কি একটা আয়। এই আয় যদি হয়, আয় কিসের পার্ট? মালিকানা সত্ত্বের পার্ট। তাহলে আয়ও কি, ওইও তোমার কি হবে? তোমার কি হবে? বৃদ্ধি হবে। ঠিক আছে। তাহলে দেখো তো কি কোথায় আছে এটা? সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি আছে কত নম্বরে? কোন নম্বরে এটা আছে? ঠিক আছে, আনসার হবে এটা। কি হয়েছে বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্টে জানাও। হ্যাঁ, যারা এ নাম্বারে আনসার করছো তাদেরটা হয়েছে। তোমরা কি ক্লাস সবাই বুঝতেছো? হ্যাঁ, ক্লিয়ার শুনতেছো কিনা একটু কমেন্টে বলতে হবে। যদি না শুনতে পারো বা না বুঝতে পাও, সেখানে আমাকে জানাইলেই আমি চেষ্টা করবো আর কি কারেকশন করার বা সংশোধন করে নেওয়ার। পরের কোশ্চেন আসো। এখানে কি দেওয়া আছে দেখো তো, ব্যাংক চার্জ আছে কত? ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্ধৃতের পার্থক্য কত হবে বলো তো? এটা কোন টপিক থেকে আসছে? তুমি একটু কমেন্ট করে জানাও তো। এই যে প্রশ্নটা 14 নম্বর যে প্রশ্নটা, সেটা কোন টপিক থেকে আসলে প্রশ্নটা আমি নিয়ে আসছি? হ্যাঁ, সেটা তোমরা বলো। এটা খুবই কমন একটা টপিক, আশা করি তোমরা সবাই পারবা। দেখো, এটা হলো কি ব্যাংক সমন্বয় বিবরণী। যারা ব্যাংক সমন্বয় বিবরণী চিন্তা করছো তাদেরটা ঠিকঠাক। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে কি হবে? নগদান বই ও ব্যাংক বিবরণীর কত টাকা পার্থক্য হবে সেটা আমাকে বের করতে বলছে। দেখো তো, ব্যাংক চার্জ, সেটা মূলত নগদান বইতে কি করা উচিত? ব্যাংক চার্জটা নগদান বইতে আমার কি করতে হয়? মাইনাস করতে হয়। কি করতে হয়? ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ আমার মাইনাস করতে হয়। মাইনাস করতে হয় ব্যাংক চার্জ। কত টাকা মাইনাস করতে বলছিল? 260 টাকা। সেটা তো আমি করি নাই, না করে আমি কি করছি? নগদান বইতে কি করছি? উল্টা
620 টাকা ডেবিট করছি, মানে কি উল্টা আমি কি করছি 620 টাকা কি করে ফেলছি, প্লাস করে ফেলছি। মানে আমার 260 টাকারে মাইনাস করার কথা ছিল, তা না করে আমি উল্টা কি করছি 620 টাকা প্লাস করছি। তাইলে আমার বলতো এই যে আমি মাইনাসটা তো করি নাই, উল্টা আরো 620 টাকা বেশি প্লাস করে ফেলছি, তার মানে আমার পার্থক্য কত হবে, এই মাইনাস না করার জন্য 260 টাকা, আর হলো প্লাস করার জন্য কত 620 টাকা। তাহলে এই যে 260 যোগ হলো কি 620, কত 088, তাই না? এই যে তাহলে আনসার কত হবে 880 টাকা হবে কি পার্থক্য। গুড। আরেফিন সূর্য দেখছে 880। হ্যাঁ, যারা 880 টাকা আনসার বের করছো তাদের আনসারটা হয়েছে। কিভাবে হয়েছে যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করো, আবার বুঝিয়ে দিব যে কিভাবে হয়েছে ব্যাপারটা। ধরে নিচ্ছে কারো কোনো সমস্যা নাই, আমরা পরে কোশ্চেনে যাচ্ছি। এবার দেখো, দুইজন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত 5:, হ্যাঁ অনুপাত হবে 5:2। যদি 3/1 বন্টনের চুক্তিতে তৃতীয় অংশীদারের আগমন করে তবে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? এরকম যদি এই অঙ্কটা কিন্তু নর্মালি তুমি যদি ঐকিক নিয়ম ফলো করে করতে যাও তাহলে তোমার অনেক বেশি টাইম লাগবে। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা চেষ্টা করবো একটু শর্টকাটে তোমাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে দেওয়ার, শর্টকাটে খুব অল্প সময়ের মধ্যে এমসিকিউটা কিভাবে তুমি আনসারটা করতে পারো। তোমরা যারা সঠিক উত্তর জানো কমেন্ট করো, আর আমরা চেষ্টা করি শর্টকাটে আনসারটা বের করার। দেখো, এই তৃতীয় অংশীদার যদি নিয়ে আসে সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, আগে দেখো প্রথম অংশীদারের অংশটা তুমি আগে বের করো। যেমন প্রথম দুজন অংশীদারের মধ্যে প্রথম জন দেখো তো কত পায়, টোটাল যোগ কত, 5 আর 2 যোগ করলে 5 আর 2 যোগ করলে কত হয় 7। এই 7/5 অংশ পায় কে, প্রথম অংশীদার। আর যে দ্বিতীয় অংশীদার সে কত পায়, এই 7 ভাগ থেকে 2 ভাগ, 7 ভাগ থেকে কত পায় 2 ভাগ। এইবার আরেকজন অংশীদারের আগমন ঘটতেছে, যখন এই 3 নাম্বার অংশীদারের আগমনটা ঘটবে তখনই তুমি এই শর্টকাটটা ইউজ করবা। শর্টকাটটা কি, 3 নাম্বার অংশীদারের ক্ষেত্রে তুমি করবা 7/7। 3 নাম্বার অংশীদারের ক্ষেত্রে কি শর্টকাটটা কি 7/7, অনুপাতটা কত রাখবা 7/7 রাখবা, তাহলে তোমার আনসারটা কি শর্টকাটে বের হয়ে যাবে। এবার আসো, তাদের পুরো অংশটা যদি 3 হয়, সেখান থেকে 3 নাম্বার অংশীদার যদি 3/1 অংশ পায়, তাহলে বাকি যে অংশীদার কতটুকু পাবে, 2 নাম্বার জন কত পাবে 3/2 অংশ, প্রথম জন কত পাবে 3/2 অংশ। বুঝতে পারছো কিনা, মানে 3/1 অংশ হলো গিয়া 3 নাম্বার অংশীদারের, তাহলে কি 3/2 অংশ 3/2 অংশ কি প্রথম এবং দ্বিতীয় অংশীদারের। এইবার জাস্ট তুমি একটু গুণ করলে হয়ে যাবে। দেখো এটা কত 3 7 21, কত 10, এখানে কত হয় 21, আর কত 4, এখানে কত হয় 21 7। এবার দেখো তো এই সবগুলা কি সেম না, তাহলে আমার উপরের আনসারটা কি থেকে গেল, কত হলো 10:4:7। হ্যাঁ, তোমরা যারা এই যে ঘ নাম্বারটা আনসার করছো 10:4:7 তাদেরটা হয়েছে। কিভাবে এটা করলাম শর্টকাট ইউজ করে সেটা তোমরা একটু মনে রাখবা, কারণ নর্মালি তুমি করতে গেলে অঙ্কটা বেশি টাইম লাগবে, শর্টকাট ইউজ করে করলে কি হবে তোমার সময়টা কম লাগবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করতে হবে আর কি, কমেন্টে জানাতে হবে যে বুঝো নাই। আচ্ছা আসো আমরা পরে কোশ্চেনে যাই। আমি যখন এই কোশ্চেনটা তোমাদেরকে দেই সেই কোশ্চেনটা তোমরা প্রথমেই যে কাজটা করবা রিলেট করার চেষ্টা করবা যে কোন টপিক থেকে বা কোন অধ্যায় থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা যদি রিলেট করতে পারো তাহলে নিজেরাই একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবা যে কোন কোন অধ্যায় থেকে কি করতে হবে, তোমাদেরকে একটু বেশি বেশি করে পড়তে হবে। আবার বা তোমরা যখন আনসার গুলো যারা মিলাইতেছো তারা অনেক ভালো একটা কাজ করতেছো, যারা মিলাইতেছো তারা বুঝতে পারবো অন্তত যে কোন কোন চ্যাপ্টারের উপর তোমার ভালো দক্ষতা আছে আর কোন কোন চ্যাপ্টারে তোমার দক্ষতা একটু খারাপ। যেমন একটু আগে একজন বলছো যে ভাই আমার সূত্র ভুল হয়েছিল, তো যার সূত্র ভুল হয়েছে সে বুঝতেছো কি যে তোমার সূত্রগুলো কি করতে হবে, একটু কারেকশনটা করতে হবে। আজকে প্রশ্ন ব্যাংকটা সলভ করার কারণে তোমার কি হইতেছে, তুমি বুঝতে পারতেছো যে তোমার সূত্রগুলো আবার একটু দেখে তোমার জন্য ভালো হবে। তো এরকম যার যে পার্টটা সমস্যা হবে সেই পার্টটা আবার একটু রিভাইজ করবা, আর রিভাইজ করতে গিয়ে যদি সমস্যা ফেস করো ভাইয়াকে কমেন্টে জানায় রাখবা যে ভাইয়া হ্যাঁ যে বলছো আরো ইজি ভাবে করা যায়, হ্যাঁ যে যেভাবে পারো যতটুকু ইজি ভাবে পারো সেভাবে করার চেষ্টা করবা, যত শর্টকাট বা যত কম টাইমে এটা করা যায়। ঠিক আছে।
হ্যাঁ, পরেরটার আনসারটা দেখো, 16 নম্বর, যেটা আর্থিক বছরের শুরুতে উদ্ধৃত পত্রে সম্পত্তির পরিমাণ ছিল 5,500, সম্পত্তির পরিমাণ 5,500 টাকা, সরি 5,500 টাকা। মালিকের মূলধন ছিল কত? 4,250 টাকা। সম্পত্তি বাড়ছে কত? 1,250 টাকা। আর দায় বেড়েছে কত? 1,050 টাকা। আমরা কি জানি বলতো? আমরা একটা সমীকরণ জানি না, যে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এখানে বলছে বছর শেষে মালিকের মূলধনের পরিমাণ কত টাকা হবে। মূলধন মানে কি? মূলধনে যে আমি যদি ওইর কথা বলি, ওই মানে হলো গিয়া এ মাইনাস এল, মানে সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পর যা থাকে তাই তো মালিকানা সত্ত্ব। তাইলে আগের হিসাব তোমার করে আছে, নতুন করে সম্পদ বাড়ছে কত টাকা? 1,250 টাকা। দায় বাড়ছে কত টাকা? 1,050 টাকা। তাহলে আমি যদি শুধুমাত্র এইটুকের আমি যদি ডিফারেন্সটা বের করে ফেলি, যে 1,250 আর 1,050 পার্থক্য কত? 1,250 আর 1,050 পার্থক্য হলো 200 টাকা। তার মানে আমার কত টাকা? 200 টাকা যদি আমি আগেরটার সাথে প্লাস করে দিই, তাহলে তোমার কি হবে? আনসারটা পাই দেবো। নতুন করে আসলো 200 টাকা, আগের আসছে কত? 4,250 টাকা। তাহলে আনসার হবে কত? 4,450। যারা আনসার গ নাম্বারটা করছো তাদের আনসার ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনে যাই। এবার আসো, মিস্টার জাহিদ স্কয়ার ফার্মা লিমিটেডের প্রতিটি 100 টাকা মূল্যমানের 100টি শেয়ার, 100 টাকা মূল্যমানের 100টি শেয়ার প্রিমিয়াম সহ, প্রিমিয়াম আছে, প্রিমিয়াম সহ কত? 200 টাকায়, মানে 100 টাকা শেয়ার 100 টাকা প্রিমিয়ামে 200 টাকায় ক্রয় করছে। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? তোমরা সবাই জানো যে কোন একটা কোম্পানিতে শেয়ার মালিকদের দায় তার মূলধনের সমান। দায় কতটুক? দায় মূলধনের সমান। এখন আমরা কি জানি, তোমার অঙ্কে যদি প্রিমিয়াম থাকে, প্রিমিয়াম থাকুক বা অবহার থাকুক, মানে অধিহার বা অবহার থাকুক, যাই থাকুক, আমরা যখন মূলধন ক্যালকুলেট করতে যাই তখন কি আমরা অধিহার বা অবহার কাউন্ট করি? আমরা কিন্তু তখন অধিহার বা অবহার কাউন্ট করি না। তখন আমাদের কি, আমরা সমমূল্যটা কি করি? কাউন্ট করি। তাহলে ওর মূলধনের পরিমাণটা কত তোমাকে জানতে হবে। সে যদি 100 টাকা করে প্রতিটি শেয়ার 100টা শেয়ার ক্রয় করে, তাহলে তার মূলধন কত? 100 ইন্টু 100, 1 2 3 4, 4টা শূন্য, তাহলে কত হবে? এই 10,000 টাকা। মানে কি, যদি তোমার এরকম বলে দায়ের পরিমাণ কত বা মূলধনের পরিমাণ কত, দায় বা মূলধন যতটুকু, মানে মূলধন যতটুকু দায় ততটুকু। মূলধন কখনো কি প্রিমিয়াম বা অবহারে কখনো কি করা হয় না, কাউন্ট করা হয় না। এটা মনে রাখলেই তোমরা কি ভাই খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাবা। যারা 10,000 টাকা লিখছো তাদের আনসার ঠিক হয়েছে, আর যাদের সমস্যা ছিল তারা ঠিক করে নিবা। আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনে চলে যাই। এবার আসো, কি বলছে? কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? এরকম খুব ইজি এই কোশ্চেনটা দেখে মনে হতে পারে আয় হাই কত ইজি কোশ্চেন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলোতে দেয়। এই ইজি কোশ্চেনটা দেওয়ার মানে কি, তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে বসো, তোমরা অলরেডি পরীক্ষা দিছো, তোমরা জানো যে বাসায় বসে থেকে প্র্যাকটিস করা আর পরীক্ষার হলে কোশ্চেন নিয়ে তুমি আনসার করা, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওই সময় অনেক বেশি কনফিউজিং হয়। যাতে কনফিউশনটা না হয় এই জন্য আগে থেকেই যাচাই বাছাই করে নিবা যে বর্ধিত রূপটা কি। যে বর্ধিত রূপ আমরা এখানে বাংলায় দেওয়া আছে, আমরা যদি একটু ইংলিশে দেখি, a ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, মানে সম্পদ ইকুয়াল টু দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস কি ড্রয়িংস বা উত্তোলন। ঠিক আছে, এটা আনসারটা কত নাম্বার আছে? এই যে ক নাম্বার আছে। সুতরাং ক নাম্বারটা কি হবে আনসার। এটা যদি ইংলিশে দিত তাহলে ইংলিশ হলে কি করতা, এই ফরম্যাটটা ফলো করতা। ক্লিয়ার? আর এই সমস্ত ছোট ছোট যে ব্যাপারগুলা যেগুলো আমরা পড়ার সময় কি করি, ইগনোর করে চলে যাই, এটা তো ইজি, যাতে এটা সমস্যা না হয় সেই জন্য কি করবা, এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো কি ভালোভাবে নোটিস করবা। ঠিক আছে, নোটিস করলে কি হবে, তুমি একটা ইজি মার্ক খুব ইজিলি পেয়ে যেতেছো। ওকে, এবার আসো, আবার একটা ব্যাংক সমন্বয় বিবরণী চলে আসছে। ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এখানে। এবার বলছে কি, ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কিভাবে সমন্বয় হবে। এখন আসো, ডিপোজিট ইন ট্রানজিট ব্যাপারটা কি? ডিপোজিট ইন ট্রানজিট ব্যাপারটা হলো গিয়া, তোমার কাছে ধরো একটা চেক আছে, তুমি চেকটা জমা দিছো। এই চেকটা জমা দেওয়ার সময় তুমি কি করছো, তুমি তোমার বইতে কি করছো, যোগ করে ফেলছো। তোমার বই মানে কি, তুমি যদি গ্রাহক হো তোমার নগদান বইতে, তোমার নগদান বইতে অলরেডি এটা যোগ করে ফেলছো। তোমার নগদান বইতে তুমি যদি যোগ করো, তাহলে তোমার কি করতে হবে, তোমার ব্যাংক ব্যালেন্স সাথে কি করতে হবে, এটা কি করতে হবে,
যোগ করতে হবে। ডিপোজিট ইন্টারেস্ট মানে কি তোমার এটা ব্যাংক অপশন দেখো, ব্যাংক ব্যালেন্স থেকে বিয়োগ, বিয়োগ কি হবে? বিয়োগ হবে না, যেহেতু আমার এটা কি করতে হবে, যোগ করতে হবে। নগদ আর বহি ব্যালেন্সের সাথে যোগ, নগদ আর বহির সাথে কি আর কোনো কাজ আছে? অলরেডি কিন্তু কাজ হয়ে গেছে। বা নগদ আর বহির সাথে বিয়োগ, এই নগদ আর বহির কোনো পার্টি এখানে কি আসবে না, কারণ আমার কাজটা হবে কেমন, নগদ আর বহির কাজ আমার শেষ। কাজ হবে কার সাথে? ব্যাংকের সাথে। ব্যাংকের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে কি ঘ নাম্বারটা হবে কি আমার আনসার, যে ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ। যারা 19 নাম্বারটা বলছো বিয়োগ, হ্যাঁ তারা একটু কারেকশন করে নিবা। হবে কি ব্যাংকের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, এবার আসো পরের কোশ্চেনে আসো, যে অবচয় ধার্য করা হয়, মানে অবচয়টা কেন ধার্য করা হয়? অপশন দেখি আমরা। সম্পদের মূল্য হ্রাস করতে, সঠিক মুনাফা নির্ণয়ে, কর বোঝা হ্রাস করতে, আয় বৃদ্ধিতে। আচ্ছা, এটা সঠিক আনসারটা হবে হলো গিয়া সঠিক মুনাফা নির্ণয়। কেন হবে সেটা আগে বলি। যে সঠিক মুনাফা নির্ণয় কেন, ধরো তোমার যখন একটা সম্পত্তির অবচয় হয়, অবচয় হলে তোমার কি হয়, একটা এই বছরের জন্য তোমার একটা ব্যয় হইতেছে, মানে তোমার একটা সম্পত্তি 1 টাকা ছিল, তুমি এটার ব্যয় হিসেবে কত অবচয়টা চলে আসে, ধরো 40,000 টাকা একটা অবচয়, এটা তোমার ব্যয়। এখন তুমি যদি তোমার বিশদায় বিবরণীতে এই অবচয়ের টাকাটা কাউন্ট না করো, তাহলে তোমার কি ব্যয় কম দেখাইলা। এখন ব্যয় যদি তুমি কম দেখাও, তাহলে তোমার মুনাফা কি হলো, বেশি দেখাইলা। এবার বলতো তুমি যদি অবচয়টা কাউন্ট করো, তাহলে তোমার কি সঠিক মুনাফাটা তুমি পাইতেছো। আর অবচয় যদি কাউন্ট না করো, তাহলে তুমি কি মুনাফাটা কি বেশি পাইতেছো, মানে যত অ্যাকচুয়াল মুনাফা থেকে তুমি কি করতেছো, মুনাফা বেশি যাইতেছো। সুতরাং আমরা বলতে পারি কি সঠিক মুনাফা নির্ণয়ের জন্য আমরা কি করি, অবচয়টা ধার্য করি। আশা করি বুঝতে পারছো সবাই। আসো পরের কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা দেখো সবাই। হ্যাঁ তোমরা যারা আনসার দিছো বি নাম্বারটা, সেটা সঠিক আনসার হয়েছে, বি নাম্বারে হবে উত্তর। ঠিক আছে, কেন হয়েছে সেটাও একটু আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন। এবার 21 নম্বর কোশ্চেনটা দেখো। বারাকা লিমিটেড 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে 5 লক্ষ টাকার একটা মেশিন ক্রয় করে, এর পরিবহন খরচ কত টাকা? 2,000 টাকা। পরিবহন খরচ 2,000 টাকা, সংস্থাপন খরচ 20,000 টাকা, মেশিনটি চালু করার আগে পরীক্ষার খরচ, কি করার আগে? চালু করার আগে। ওকে, এরপরে কি বলছে? উক্ত মেশিনের লাইসেন্স ফি 3,000 টাকা, দুর্ঘটনা বীমা খরচ 2,000 টাকা, মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে, মানে হচ্ছে মেশিনটার তুমি মূল্য কত টাকা ধরবো। এখন এক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা যে মেশিনটা, আমার মেশিনের ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য এবং এটা সংস্থাপনের জন্য যে খরচ বা এটা সেট আপের জন্য যে খরচটা হয়, সেটুকু হবে কি আমার আমার মেশিনের মূল্য। এর বাইরে যে খরচ আছে, যেমন ধরো লাইসেন্স ফি বলো, দুর্ঘটনা বীমা খরচ বলো, এগুলো কিন্তু আমার সেট আপের সাথে কিন্তু কোনো জড়িত না, কোনোভাবে জড়িত না। ওটার জন্য সেফটি সিকিউরিটির জন্য আমার এটার সাথে কি জড়িত। এই জন্য মেশিনের মূল্য নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে, এই লাইসেন্স ফি এবং দুর্ঘটনা ফি বাদ দিয়ে তোমরা যোগ করো বাকিগুলো, যেমন সংস্থাপন খরচ বলো, পরিবহন খরচ বলো, সেট আপের আগে পরীক্ষা খরচ বলো, এগুলো কি তোমার কি একদম লেজিট খরচ, মেশিনের সাথে জড়িত ডিরেক্ট। কত হবে? 5 লক্ষ টাকা দিয়ে তুমি মেশিন কিনলা, এবং এটার পরিবহন খরচ কত? 2,000 টাকা, এটা সংস্থাপন খরচ 20,000 টাকা, এবং এটার পরীক্ষা খরচ কত? 10,000 টাকা। তাহলে কত হয়? 30, 32, যে 5,32,000 টাকা হবে কি আনসার। তোমরা যারা এটার আনসার করছো যে 5,32,000 টাকা, তাদের আনসার হয়েছে এই যে খ নাম্বারটা হবে কি, তাহলে আনসার 5,32,000 টাকা। এবার বুঝছো তো যে এই টাকাগুলো কেন আসবে না? যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করো যে ভাইয়া এই ব্যাপারটা বুঝি নাই। ঠিক আছে, না ভাইয়া 5,22,000 টাকা হবে না। আরিফিন সূর্য কমেন্ট করছে যে 5,22,000 টাকা হবে না। কেন হবে না সেটা বুঝাই দিলাম, যদি না বুঝো তাহলে কমেন্ট করে জানাবো যে ভাইয়া বুঝি নাই। সমস্যা নাই, এই প্র্যাকটিস করতে গেলে তোমাদের ভুল হবে, এটা তো মেন ব্যাপারটা তো এখানেই। প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য কিন্তু এখানেই, যে তুমি প্র্যাকটিস করতে যাবা, প্র্যাকটিস করতে গেলে তোমার কি হবে, ভুল হবে। সেই ভুল হলে তুমি জানতে পারবা যে সঠিক ব্যাপারটা কি। এখন ভুল করা মানে কি পরীক্ষা হলে আর ভুল করবে না। আর এখন যদি ভুল না করো, তাহলে পরীক্ষা হলে গিয়ে তোমার সেম ভুলটাকে তুমি করে আসতেছো। এই জন্য নিজেকে যাচাই করতে হবে আগে, পরীক্ষা হলে যাওয়ার আগে নিজেকে সর্বোচ্চ ভাবে যাচাই করে ফেলতে হবে। হুম, ওকে। তারপরে 22 নম্বর কোশ্চেনটা দেখো, যে সমাপনী দাখিলা দেওয়ার পর
কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হবে। আচ্ছা দেখো, সমাপনী দেখলে আমরা কেন দেই? সমাপনী দেখলে এটা আমরা দেই হলো গিয়া আয় ব্যয় হিসাবটাকে আমার ক্লোজ করার জন্য। কি হিসাব ক্লোজ করার জন্য? আয় ব্যয় হিসাব যা আছে সবগুলারে ক্লোজ করার জন্য আমরা কি করি? সমাপনী দেখলে এটা দেই। তাহলে সমাপনী দেখলে যদি আমরা দেই, তাহলে আমার যে আয় ব্যয় হিসাব আছে, যেমন ধরো অগ্রিম ব্যয় কিন্তু আমার আয় ব্যয়ের সাথে রিলেটেড না, অনুপার্জিত আয়, বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো কিন্তু আয় ব্যয় না। তাহলে আয় না, উত্তর আছে কি সেবা আয়। তার মানে যেহেতু আমরা সমাপনী দেখলে দিলে আয় ব্যয় হিসাব আমার ক্লোজ হয়ে যায়, তাহলে আমার উদ্বৃত্ত শূন্য হবে কার? সেবা আয়ের। ক নাম্বারটা হবে কি আনসার। যারা হলো ক নাম্বার আনসার বলছো তাদের আনসারটা হয়েছে। এবং আশা করি বুঝতে পারছো যে কি, যেমন এখানে যদি আয় না থেকে ব্যয় থাকতো, কোন ধরনের ব্যয়, সেই ক্ষেত্রে আমার কি হইতো? এটা আনসার হইতো, ব্যয় হইতে পারতো আনসারটা। ঠিক আছে, জাস্ট একটা কোশ্চেন নমুনা হিসাবে নিবা, কোশ্চেনটা নমুনা হিসাবে নিবা, ডেমো হিসাবে নিবা, ওই টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে নিবা। ঠিক আছে, এক ক্লাসে তোমাদের সবগুলো টপিক তো একবারে বিশ্লেষণ করে সমাধান করে দেওয়া সম্ভব না। আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের টপিকগুলো আমরা চেষ্টা করবো সবগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তোমরা সবসময় সাথে থাকবা, হ্যাঁ, তাহলে দেখবা যে সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আপাতত লিখে কোশ্চেন ব্যাংকটা দেখো। এবার আসো এখানে, শেয়ারের অভিহিত মূল্য 5 লক্ষ টাকা, বাজার মূল্য একটু খেয়াল রাখবা দেখি কি আছে এখানে। অভিহিত মূল্য, বাজার মূল্য, বই মূল্য, নেট লাভ। এবার বলছে কোম্পানি যদি 10% লভ্যাংশ ঘোষণা করে, কয় পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করে, তাহলে লভ্যাংশের পরিমাণ কত হবে? কোম্পানি কি করছে? লভ্যাংশ ঘোষণা করছে, সেক্ষেত্রে লভ্যাংশের পরিমাণ কত হবে? এখন লভ্যাংশ ঘোষণা করলে লভ্যাংশ পরিমাণ আমাদের বের করতে হবে কিসের উপরে? আমাদের যে শেয়ারের যে অভিহিত যে মূল্যটা আছে, বই মূল্য না কিন্তু, বই মূল্য বা বাজার মূল্য এই মূল্যগুলোকে না, আমাদের অভিহিত মূল্যের উপর পার্সেন্টেজ দিতে আমার কি চলে আসবে? ঘোষিত লভ্যাংশের পরিমাণ বের করতে হবে। ঘোষিত লভ্যাংশ আমরা কিভাবে বের করি? অভিহিত মূল্যের উপর পার্সেন্টেজ করে। তাহলে অভিহিত মূল্য কত দেওয়া আছে? 5 লক্ষ টাকা, এটা হলো 10%। 10% হলে 100 কাটা দাও, তাহলে কত হবে? 50,000 টাকা। তাহলে আনসার করতে হবে, সবাই আনসার করো দ্রুত। এগুলো তো খুবই সহজ টপিক, দ্রুত আনসার করতে হবে। যারা যারা লাইভে আসো সবাই সবাই কমেন্ট করো যে ভাইয়া এটা আনসার হবে। আনসার হবে 50,000 টাকা, ঘ নাম্বার। নিজেকে যাচাই করো, নিজেকে যাচাই করো, এটাই শুধু যে তোমাকে, হ্যাঁ হ্যাঁ এগুলা যাচাই করো। এবং তোমরা তো আজকে যারা একটু আগে আমরা লাইভে ছিলাম, হ্যাঁ, তোমরা লাইভে অনেকে দেখছো যে আমাদের একটা ব্যাচ আসতেছে, রিস্টার্ট ব্যাচ। সেই রিস্টার্ট ব্যাচে তোমরা চাইলে জয়েন হইতে পারো, সবাই জয়েন হইতে পারো। সেখানে আমরা আরো ডিটেল, যেমন আমরা অ্যাকাউন্টিং নিয়ে, আমি তোমাদেরকে সাথে অ্যাকাউন্টিং নিয়ে থাকবো তোমাদের সাথে। অ্যাকাউন্টিং সেখানে আমরা কি করব? তোমাদের অ্যাকাউন্টিং এর যে একদম ইনক্লুসিভ যে সাজেশন, লাস্ট মুহূর্তে যে টপিকগুলো তোমাদের একদম কভার না করলেই না, সেই জিনিসগুলো কি করব? কভার করার চেষ্টা করব। তোমাদের কি করব? প্র্যাকটিসের জন্য কি করব? এমসিকিউ আকারে পড়াবো, তোমাদেরকে প্র্যাকটিস দিব। এবং ইম্পর্টেন্ট পার্টগুলোকে এই যে একটু বারবার বলতেছি যে তুমি যদি পরীক্ষার হলে ঢুকার আগে ভুল করো, তাহলে তোমার কি হবে? সেটা সংশোধনের সুযোগ থাকে। কিন্তু তুমি যদি পরীক্ষার হলে ঢুকে ভুল করো, তাহলে ভাই তোমার আর কোনো সংশোধনের কি সুযোগ থাকলো না। এই জন্য আমরা কি করবো? তোমাদেরকে মডেল টেস্ট নেওয়ার কি করবো? ব্যবস্থা করতেছি। আমরা কি করবো? 10টা করে কি করবো? মডেল টেস্ট নিব। ঠিক আছে, তো তোমরা আমাদের প্রিভিয়াস যে নোটিশ আছে সেই নোটিশগুলো একটু খেয়াল করো। খেয়াল করে কি করবা? তোমরা আমাদের ব্যাচের সাথে যোগাযোগ করতে পারো, তোমরা ব্যাচে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো, একটি কারখানার প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় 40,000 টাকা। কি দেওয়া আছে? প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি ব্যয় 32,000 টাকা, বিক্রয় উপরি ব্যয় আছে 12,000 টাকা, রূপান্তর ব্যয় আছে 80,000 টাকা। কারখানা উপরি ব্যয় কত? ঠিক আছে, আমার বের করতে হবে কি? কারখানার উপরি ব্যয়। এখন এই কারখানা উপরি ব্যয়টা কিভাবে বের করব? আমার কারখানার উপরি ব্যয়টা এখানে বের করতে হলে কি হবে? উপরি ব্যয়, হ্যাঁ, উপরি ব্যয় বের করতে হবে। তোমার যে রূপান্তর ব্যয় যেটা আছে, এই রূপান্তর ব্যয় থেকে, এই রূপান্তর ব্যয় একটু শর্টকাটে লিখতেছি তোমাদেরকে, আশা করি বুঝবা। রূপান্তর ব্যয় মাইনাস হলো গিয়ে তোমার প্রত্যক্ষ মজুরি মাইনাস অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই সূত্রটা মনে রাখবা যে তোমার যদি কারখানা উপরি ব্যয় বের করতে হয়, যদি তোমার রূপান্তর ব্যয় দেওয়া থাকে, সেক্ষেত্রে রূপান্তর ব্যয় থেকে তোমার প্রত্যক্ষ মজুরি বা অন্যান্য প্রত্যক্ষ খরচ যারা দেওয়া থাকবে, সেটা যদি তুমি মাইনাস করে দাও, তাহলে তোমার কি ইজিলি কারখানা উপরি ব্যয় বের করতে হবে। এটা কেন করতে হয়? কারণ আমরা জানি রূপান্তর ব্যয় কিভাবে বের করে। রূপান্তর ব্যয় বের করতে হলে আমার
প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যয়ী খরচ আর কারখানার উপরিবেটা যোগ করে আমরা কি করি, রূপান্তর বেড়া বের করি। সেক্ষেত্রে কারখানার উপরিবেটা বের করতে হলে কি করতে হবে, জাস্ট এগুলো মাইনাস করে দিলে তোমার কারখানার উপরিবেটা চলে আসবে। তাহলে এবার ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে, তোমরা দেখে দেখে একটু বলো যে আনসারটা কত হবে। রূপান্তর বের কত দেওয়া আছে, ৮০,০০০ টাকা। ওকে, আর প্রত্যক্ষ মজুরি বের কত আছে, ৩২,০০০ টাকা। এর ছাড়া আর কোনো কি প্রত্যক্ষ খরচ এখানে দেওয়া আছে, দেওয়া নাই। সুতরাং আমার এখানে অন্যান্য প্রত্যক্ষ খরচের টাকাটা কি 0। তাহলে এটা মাইনাস করো, মাইনাস করলে কত হবে, ৮০,০০০ মাইনাস ৩২,০০০, 50 মানে 48। আচ্ছা, এই যে খ নাম্বারটা হবে কি আনসার, 48,০০০ টাকা। যারা আনসার বের করছো খ নাম্বারটা, তাদের আনসারটা সঠিক হয়েছে। হ্যাঁ, আর কিভাবে বের করলাম এটা যদি না বুঝে থাকো তাহলে সেটা কমেন্ট করে জানান যে ভাইয়া বুঝি নেই। এবার আসো আমাদের এই কোয়েশনটা দেখো, 25 নম্বর কোয়েশন। তোমরা একটু দেখো, তোমরা দেখে আনসার বলার চেষ্টা করো। এটা খুবই সহজ একটা কোয়েশন। এই কোয়েশনটা কই থেকে আসছে, যে তোমার আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে কি করছে, আমরা এই কোয়েশনটা দিছি। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে মোটামুটি একটা বা দুইটা কোয়েশন আসেই পরীক্ষা হলগুলোতে, বা একটা কোয়েশন থাকার চেষ্টা করে যে একটা কোয়েশন আসে প্রায়। তাহলে এটা আনসার কি হবে দেখো। এই সমস্ত আনসার গুলো করতে হলে তোমার আগে সূত্র জানতে হবে ভাই। সূত্র যদি না জানো তাহলে তোমার কি হবে না, এই আনসার গুলো তুমি পারবা না। তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি, এই সূত্রটা হচ্ছে কি, মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় তোমরা যারা লাইভে আসো সবাই চেষ্টা করো আনসারটা বলার। হ্যাঁ, তোমরা আনসারটা বলার চেষ্টা করো, যে আমি সমাধান করার চেষ্টা করতেছি। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই হবে গড় মজুদ। গড় মজুদ। এবার এই সূত্র যদি তুমি একবার পেরে যাও তাহলে তোমার তো বাকি ভ্যালু তো তোমার এখানে দেওয়াই আছে। বাকি ভ্যালু এখানে দেওয়া আছে, দেখো বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে, 12 লাখ। হ্যাঁ, 12 লাখ টাকা দেওয়া আছে। বিক্রিত পণ্যের ব্যয় কত, 12 লাখ। এবার গড় মজুদ, গড় কিভাবে বের করতে হবে, আমার যে প্রারম্ভিক মজুদ পণ্য যেটা দেওয়া আছে এবং সমাপনী মজুদ পণ্য যেটা দেওয়া আছে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমি কি পেয়ে যাবো, গড় পেয়ে যাবো। তাহলে দেখো তো প্রারম্ভিক মজুদ আছে কত, ৮০,০০০ টাকা। আর আমার সমাপনী মজুদ দেওয়া আছে কত, ১,২০,০০০ টাকা। সেটা তুমি 2 দিয়ে ভাগ দাও, ১,২০,০০০ আর ৮০,০০০ যোগ করলে কত হয়, 2 লাখ। 2 লাখ ডিভাইড বাই কত, 2। তাহলে কত হবে, 1 লাখ টাকা হবে আমার গড় মজুদ। এটা কি বের করলাম, গড় মজুদ। এটা হলো গড় মজুদ। তাহলে গড় মজুদ কত বের করলাম, 1 লাখ টাকা। গড় মজুদ হলো কত, 1 লাখ টাকা। তাহলে 1 লাখ দিয়ে যদি আমি 12 লাখে ভাগ দিই তাহলে আমার আনসার কত আসবে, 12। তাহলে কত হবে, 12 গুণ 25 নাম্বারটা যারা খ নাম্বারটা আনসার করছো তাদের হবে কি, তাদের আনসারটা সঠিক হয়েছে। হ্যাঁ, যে খ নাম্বারটা হবে আনসার। হ্যাঁ, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আজকে তোমাদের সাথে আমি 25টা কোশ্চেনেই ডিসকাস করার চেষ্টা করছি। যে কোশ্চেনগুলো নিচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট টপিক। এখন এই টপিকগুলোতে তোমাদের অনেক সমস্যা থাকতে পারে, তোমরা অনেকেই অনেক ব্যাপারগুলো ক্লিয়ার না। সেজন্য তোমাদের কথা চিন্তা করে কি করছি আমরা, খুবই স্বল্প, একদম খুবই অল্প টাকায় তোমাদের জন্য কিনে আসছি, একটা রিস্টার্ট বেচ নিয়ে আসছি, যেগুলো নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলছি। সেই রিস্টার্ট বেচের ইনফরমেশন তোমরা যারা এখনো ক্লিয়ার না, ইনফরমেশনগুলো নিয়ে ক্লিয়ার হও এবং রিস্টার্ট বেচে যদি আমাদের সাথে কানেক্ট হও তাহলে তোমাদেরকে কি করতে পারবো, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অনেক ভালো একটা সার্ভিস দিতে পারবো। এছাড়াও আমরা চেষ্টা করব এভাবে ফ্রি লাইভ ক্লাস নেওয়ার, কিভাবে ক্লাস নেওয়া যায়, হ্যাঁ, বা কোন জায়গাগুলো নিয়ে কাজ করা যায়, তোমরা কোন কোন জিনিসগুলো নিয়ে সমস্যা ফেস করো সেগুলো যারা এখন যারা লাইভে আসছো তারা কমেন্ট অবশ্যই জানাবা। যারা পরে এসে লাইভটা দেখবা তারাও কমেন্টে জানাবা যে ভাইয়া আজকে যে ক্লাসটা নিছেন সেটা কেমন ছিল, হ্যাঁ সেটা বলবা। এবং কোন কোন পেপারগুলো নিয়ে ক্লাস নেওয়া যায়, কোন কোন টপিক নিয়ে ক্লাস নেওয়া যায় সেগুলো তোমরা একটু আমাদের সাথে ডিসকাস করবা। আর তোমাদের সাথে অবশ্যই খুব শীঘ্রই রিস্টার্ট বেচে দেখা হবে। অ্যাকাউন্টিং নিয়ে তো আমি আসি, এছাড়াও তোমাদের অনেক বাঘা বাঘা ভাইয়ারা হচ্ছে তোমাদের কেউ অন্যান্য টপিকগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবে। বেস্ট অফ লাক, পড়াশোনা ঠিকঠাক করে যাও, সামনে যে পরীক্ষা আছে সেটা নিয়ে কাজ করো। হ্যাঁ, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ।